থমথমে পরিবেশ, চারিদিকে অন্ধকার। নিস্তব্ধতার বুক চিরে মাঝে মাঝে ডেকে উঠছে শেয়ালের দল। কিন্তু এমন পরিস্থিতিতেও রতনলালকে বেরোতেই হবে। তার স্ত্রী গর্ভবতী, তার মা আর তার সদ্য বিয়ে করা নতুন বউ উঠানে দাঁড়িয়ে তাকে বিদায় জানাচ্ছে। রতনের মা রতনকে আশ্বাস দিয়ে বলল, খোকা, সাবধানে যাস, আর সেটা অবশ্যই নিয়ে আসিস। দেখবি তোর আশা পূরণ হবে। নতুন বৌমা যে আমাদের খুব পয়া। হ্যাঁ মা, সেই আশাতেই তো আমি বুক বেঁধে আছি। ঠিক আছে মা, আর দেরি করা ঠিক হবে না, আমি বেরিয়ে পড়ি। সাবধানে যাস বাবা। দুর্গা দুর্গা। রতন বেরিয়ে পড়ল। রতনের স্ত্রী ঘরে চলে গেল, আর তার মা পেছন ফিরে ঘরে ঢুকতে যাবে, এমন সময় সে শুনতে পায় একটা বাচ্চার কান্নার শব্দ। আরে, এ তো কোনো বাচ্চা কাঁদছে মনে হয়, কিন্তু এখানে আবার বাচ্চা কোথা থেকে এলো? চারপাশটা ভালো করে দেখতে থাকে রতনের মা। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, চোখে কিছুই ঠাউর হচ্ছে না। কিন্তু কান্নাটা যে কোন দিক থেকে আসছে সেটা সে বুঝতে পারে। মনে হয় ওই দিক থেকে কান্নাটা ভেসে আসছে। যাই, একবার গিয়ে দেখি তো। রতনের মা অন্ধকারের মধ্যে আস্তে আস্তে পা টিপে টিপে চলেছে, কিন্তু কিছুটা এগিয়ে যাওয়ার পরই কান্নাটা হঠাৎ থেমে যায়। আরে, কি ব্যাপার? কান্নাটা হঠাৎ থেমে গেল। একটা প্রকাণ্ড গাছের কাছে এসে দাঁড়িয়েছে সে। এদিক ওদিক ভালো করে দেখেও কাউকেই দেখা যায় না। না, ও হয়তো আমার মনের ভুল। যাই, গিয়ে শুয়ে পড়ি। রতনের মা ফিরে আসতে যাবে, এমন সময় গাছের ওপর থেকে একটা খসখস শব্দ শোনা যায়। ভয় পেয়ে যায় সে। রতনের মা গাছের ওপরে তাকিয়ে দেখে দুটো জ্বলন্ত চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। এরপর দেখা যায় একটা বাচ্চা ছেলে মাকড়সার মতো করে গাছ বেয়ে নিচে নামছে। কি বিকৃত, কি বিভৎস দেখতে তাকে। তার মাথাটা শরীরের থেকে অনেক বড়, তাতে দুটো বড় বড় গোলাকার চোখ, তার মনে দুটো লাল, চোখগুলো যেন জ্বলছে। তার হাতগুলো অসম্ভব রকমের বড়, তার সারা গায়ে ক্ষত চিহ্ন। তাকে দেখেই যে কোনো সাহসী লোক হঠাৎই ভিড়মি খেতে পারে। অদ্ভুত দেখতে সেটা গাছ বেয়ে আস্তে আস্তে নিচে নামতে থাকে। তার দাঁতগুলো অসম্ভব রকমের তীক্ষ্ণ, ঠিক যেন কুমিরের দাঁত। এই ভয়ানক দৃশ্য দেখে রতনের মা ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে রতনের মা, কিন্তু হঠাৎ করেই সেটা আক্রমণ করে রতনের মাকে।
করে ওঠে রতনের মা। অদ্ভুত দেখতে বাচ্চাটা হঠাৎ বলে ওঠে, মনে পড়ে? আমাকে মনে পড়ে? না ভুলে গেছিস আজকে তোর শেষ দিন? এরপর সে রতনের মায়ের গলা টিপে ধরে তার ওই বীভৎস লম্বা হাত দিয়ে। জোরে চিৎকার করতে চেয়েও রতনের মায়ের মুখ থেকে শব্দ বের হয় না। গোঙাতে গোঙাতে মারা যায় সে। কি করে হাসতে থাকে বাচ্চাটা। আজ যেন সে খুব খুশি। চারপাশের পরিবেশটা তার হাসির সাথে অন্ধকারে ঢেকে যায়। রতন ততক্ষণে গিয়ে পৌঁছেছে পটাশপুরে। সেখানে এক নামকরা তান্ত্রিক থাকে, তার কাছেই যাচ্ছে সে। জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা গিয়ে সে দেখে একটা গাছের নিচে ধ্যানস্থ অবস্থায় বসে আছে তান্ত্রিক। রতন তার কাছে গিয়ে হাত জোড়ো করে প্রণাম করে। বাবা বাবা, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে বাঁচান বাবা, বাবা আমাকে বাঁচান, ও আমায় মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। তান্ত্রিক বাবা চোখ খোলে, রতনের দিকে তাকিয়ে কিছুটা ভারাক্রান্ত অবস্থাতেই বলেন, একটা দুঃখের খবর আছে বাছা, তোর মা আর নেই। তবে যে বিপদের পাল্লায় তুই পড়েছিস, সেই বিপদ থেকে বাঁচতে আমি তোকে এটা দিচ্ছি। এটা পড়ে থাক, দেখবি কোনো অপশক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। যা, চলে যা, তুই তোর কাজে সফল হবি, যা। রতনলাল হাত বাড়িয়ে কবচটা নেয়, তারপর সেটা তৎক্ষণাৎ তার হাতে বেঁধে ফেলে। তারপর হাত জোড়ো করে বাবাকে আবার প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রতন। তান্ত্রিক বাবা আবার চোখ বন্ধ করেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার চোখ খোলে তান্ত্রিক বাবা। তার চোখে মুখে ফুটে উঠেছে ভয়। ভয়ে কাঁদতে কাঁদতে হাত জোড়ো করে ক্ষমা চান বাবা। ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। হঠাৎ করেই গাছের ওপর থেকে একটা বড় ডাল এসে পড়ল বাবার ওপর। বাবা লুটিয়ে পড়ল মাটিতে। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। আমি ভুল করেছি, টাকার লোভে লোভী হয়ে আমি অনেক বড় ভুল করেছি। সেখানেই শেষ নয়, আমায় ক্ষমা করে দে, আমায় এর ক্ষমা করে দে। মধ্যেই আবার একটা বড় ডাল এসে টাকার লোভে লোভী হয়ে আমি পড়ল অনেক বড় বাবার ভুল করেছি। মাথায়। আমায় ক্ষমা করে দে। মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল বাবা। মারা যান তিনি। প্রায় 15 দিন কেটে গেছে। গ্রামের লোকেরা এতদিন বেশ নিরাপদেই ছিল, কিন্তু আজ সকাল থেকে একটা অদ্ভুত ভৌতিক পরিবেশ বিরাজ করছে এই গ্রামে।
হারাধন কাকা এই গ্রামেরই একজন বয়োজ্যেষ্ঠ লোক। হারাধন কাকা কিছু একটা ভাবতে ভাবতে ঘরের বাইরে বেরিয়ে আসে। তার ঘরের বাইরে চড়ে বেড়াচ্ছে কয়েকটা কালো বিড়াল। হ্যাঁ, চিন্তার বিষয় বটে, কারণ বেশ কয়েকদিন ধরেই হারাধন কাকা দেখছে কয়েকটা কালো বিড়াল গ্রামের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা তো কোনো শুভ ইঙ্গিত নয়। চিন্তিত মনে ভাবতে ভাবতে রাস্তার ধারের একটা পাটায় এসে বসে হারাধন কাকা। দুপুর হয়ে গেছে, কিন্তু তার খিদেই পাচ্ছে না। এটা তো আরো একটা অস্বাভাবিক কাণ্ড। পাটায় বসে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে হারাধন কাকা আবারও চমকে যায়। পুরো আকাশটা যেন একটা কালো ধোঁয়ায় ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। কোনো এক অদৃশ্য বলয় যেন গোটা গ্রামটাকে গ্রাস করছে। আকাশের পাখিগুলোও যেন তার টের পেয়েছে। তারা আকাশেই এদিক ওদিক ছটপট করতে করতে উড়ে বেড়াচ্ছে। তাদের নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলছে তারা। আর কিছুক্ষণ পরেই যেন তারা ধপ করে মাটিতে পড়ে তাদের প্রাণ বিসর্জন দেবে। গ্রামের আর এক লোক রবি, সে সবেমাত্র বাজার থেকে সবজি কিনে এনেছে। তার স্ত্রী রূপা সেগুলো একটা বঁটি নিয়ে কাটতে বসেছে। কিন্তু এ কি কাণ্ড! যেই সবজি রূপা কাটছে সেটাতে পোকা বেরোচ্ছে। একের পর এক সবজি কাটতে থাকে রূপা, কিন্তু সব সবজিগুলোই পোকা ধরা। বিরক্ত হয়ে রূপা তার স্বামীকে বলে, তুমি কি সবজি এনেছো? সব সবজিগুলো কেমন নষ্ট। হ্যাঁ, বলো কি? হ্যাঁ তাই তো গো, কিন্তু আমি তো বাজার থেকে সব সবজি দেখে শুনে আনলাম। তখন তো সবজিতে কই পোকা ছিল না। সব সবজির ভেতরেই পোকা। দূর ছাই, আমি এবার কি দিয়ে রান্না করবো বলো তো? যত সব, একটু বাজারটাও দেখে শুনে করতে পারো না? রূপা চিৎকার করতে থাকে। সত্যিই তো, সব সবজি যদি পোকা ধরা হয় তাহলে রান্নাই বা কি হবে, আর তারা খাবেই বা কি? রূপা চিৎকার করতে থাকে, কিন্তু রবি আর কিছু বলে না, কারণ তার স্পষ্ট মনে আছে এই পোকা ধরা সবজি সে মোটেই বাজার থেকে আনেনি। এগুলোতে কি করে যে পোকা হলো তাও সে বুঝতে পারছে না। চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে আসে সে। কিন্তু হঠাৎ করেই রবি একটা পচা দুর্গন্ধ পায়। কি বাজে একটা গন্ধ। কিছুটা দূরে তাকিয়ে সে দেখতে পায় হারাধন কাকা পাটায় বসে। তার দৃষ্টি আকাশের দিকে। রবি তার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে জিজ্ঞাসা করে, কি বাজে একটা গন্ধ, তাই না হারাধন কাকা? হারাধন কাকা কোনো উত্তর দেয় না। সে এক দৃষ্টে এক ভাবে
আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। রবি আবার প্রশ্ন করে, কি দেখছো বলো তো খুড়ো? একটা জিনিস লক্ষ্য করেছিস? পাখিগুলো কেমন অদ্ভুত ভাবে ছটফট করছে, যেন দিশাহীন ভাবে উড়ে বেড়াচ্ছে। ওরা যেন কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে। আমি না অনেকক্ষণ ধরে একটা গন্ধ পাচ্ছি, তুমি কি পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছি। খুব বাজে তীব্র গন্ধ রে। আমার মন বলছে কিছু একটা খারাপ ঘটতে চলেছে, খুব খারাপ কিছু। হঠাৎ করেই দেখা যায় ধোঁয়াশা বাড়তে বাড়তে পুরো আকাশটাকে ঢেকে ফেলছে, যেন মেঘ করে এসেছে। হঠাৎ করেই সেই ধোঁয়াশা পুরো আকাশটাকে ঢেকে ফেলতে শুরু করে, ঠিক যেন ঘন কালো মেঘ। কিন্তু অসময়ে এই মেঘ, এটা তো ফাল্গুন মাস, শীত সবে বিদায় নিয়েছে। এমন সময় এই মেঘ দেখে হারাধন কাকা চিন্তিত হয়ে পড়ে। তার সাথে এই পচা দুর্গন্ধ, যেটাতে নিঃশ্বাস নেওয়াটাও একটা দুর্বিষহ ব্যাপার। হারাধন কাকা দুশ্চিন্তায় বলে ওঠে, অসময়ে মেঘ, গন্ধটাও যেন কেমন একটা উগ্র। আমার কিছুই ভালো ঠেকছে না রে, আমার কিছুই ভালো ঠেকছে না। আমার মনে হয় আমাদের গ্রামটা একটা মহা সংকটে পড়েছে। হঠাৎ করেই একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, তীব্র কনকনে ঠান্ডা হাওয়া। হারাধন কাকার রবি যে যার বাড়ি ফিরে গেল। বাচ্চারাও দৌড়ে দৌড়ে যে যার বাড়ি ফিরছে। চারিদিকে হঠাৎ করেই যেন এক তাণ্ডব শুরু হলো। মেঘ আকাশকে ঢেকে ফেলে এই ভর দুপুরেও সন্ধে নামিয়েছে। জোরে জোরে বাজ পড়তে শুরু হলো এবার, যেন রাত নেমেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো। সে কি ভয়ানক বৃষ্টি, যেন এক্ষুনি মাঠ ঘাট সব ডুবিয়ে দেবে। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু বৃষ্টি আর থামছে না। তার সাথে ঝোড়ো হাওয়া সমানে বয়ে চলেছে। এমন সময় রতনের বাড়ি থেকে তার স্ত্রীর চিৎকারের শব্দ। আমি আর পাচ্ছি না দাইমা, আমি আর পাচ্ছি না দাইমা, আমি আর পারছি না। পারতে হবে মা, পারতে হবে। জোরে, আরেকটু জোর দাও, আরেকটু আরেকটু। এই তো, এই তো মা, এই তো। রতনের স্ত্রী 9 মাসের গর্ভবতী। আজই তার প্রসব যন্ত্রণা উঠেছে। জোরে জোরে চিৎকার করছে সে। রতনও সে সময় বাড়ি ছিল না, দাইমা তার স্ত্রীর দেখাশোনা করছে। হঠাৎ কাছে কোথাও জোরে বাজ পড়ল। রতনের স্ত্রীর চিৎকার থেমে গেল।
জন্ম নিয়েছে একটা শিশু। হঠাৎ দাইমা বড় বড় চোখ করে বাচ্চাটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, মরা বাচ্চা হয়েছে গো, মরা বাচ্চা। তবে এই ঝড় বৃষ্টিতে দাইমার চিৎকার কেউই শুনতে পেল না। এইদিকে ঘরের ভেতরে জড়সড় হয়ে বসে আছে হারাধন কাকা। তার চোখে মুখে আতঙ্ক। আমার মনটা কেমন যেন কু ডাকছে, রক্ষা করো মা, রক্ষা করো, এই বিপদের হাত থেকে তুমি গ্রামটাকে রক্ষা করো। শুধু হারাধন কাকা নয়, গোটা গ্রামটাই আজ আতঙ্কে। রতন জানতো যে তার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তাই সেই ঝড় বৃষ্টির মধ্যেও বাড়ি ফিরছে। বাড়ি আসতে আসতে হঠাৎ সে শুনতে পায় একটা বাচ্চার কান্নার শব্দ। থমকে দাঁড়িয়ে পড়ে সে। বিরক্তির সাথে বলে উঠল রতন, কে ওখানে? এখানে নির্জন রাস্তায় কে থাকতে পারে? উফ, তার উপরে অসময়ে বৃষ্টি পুরো ভিজিয়ে দিল। না, ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারলে হয়। হঠাৎ রতন দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার বউ। এ কি, এই ভাগ্যবতী, তুমি এখানে এই অবস্থায় এলে কি করি? তোমাকে একটু অন্যরকম লাগছে। কি ভেবেছিস, কি ভেবেছিস ছাড় পেয়ে যাবি? কখনোই না, কখনোই না। পাপ কখনো পিছু ছাড়ে না, পিছু ছাড়ে না, পিছু ছাড়ে না। রতন নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। তার স্ত্রীর চেহারা ধীরে ধীরে বদলে যাচ্ছে, একটা পৈশাচিক মূর্তিতে পরিণত হচ্ছে সেটা। রতনের তো ভয়ে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তারই সাথে সে আবার শুনতে পায় বাচ্চার কান্নার শব্দ। আর এক মুহূর্ত দেরি না করে রতন দৌড় লাগায় বাড়ির উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে সে শুনতে পায় পেছন থেকে ভেসে আসছে একটা বিকট অট্টহাসি। একদম ঘরের দরজায় এসে রতন হাঁপ ছেড়ে বাঁচে। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজা খোলো, দরজা খোলো, কে কোথায় আছো? দরজা খোলো, দরজা খোলো। দরজা খুলে দেয় দাইমা। তার কোলে কাপড়ে মোড়া একটা সদ্যজাত বাচ্চা। কি হয়েছে? এইবারেও আমার আশা পূর্ণ হলো না। আমার কপালে যে কি আছে কে জানে। ঠিক আছে, তুমি যাও, ভোরবেলা আমি এটার ব্যবস্থা করে নেব।
রতনলাল চিন্তিত মুখে ঘরে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি ধীরে ধীরে থেমে যায়, কিন্তু পলাশপুরের অন্ধকার আর ঘুচে না। একটা মোরগ ডাকতে গিয়েও চুপ করে যায়। পাখিরা গাছের কোঠর থেকে মুখ বাড়িয়েও আবার ভেতরে চলে যায়। একটা গ্রহণ রাত্রি যেন পুরো গ্রামটাকে গিলে ফেলেছে। হারাধন কাকা ঘুম থেকে উঠে ঘড়িটার দিকে তাকায়। সেখানে 4টে বাজে, মানে ভোর। তাহলে তো দিনের আলো এতক্ষণে ফুটে ওঠার কথা। কিন্তু হারাধন কাকা বাইরে দেখে বুঝতে পারে ভোরের আলো একটুও ফোটেনি। এখনো অন্ধকার, মনে হয় এখনো মেঘ করে আছে। যাই, উঠে ওই আরাম কেদারাই বসে থাকি। এইদিকে রতন শোকাচ্ছন্ন অবস্থায় নিজের ঘরে বসে আছে একটা আরাম কেদারায়। কিছুক্ষণ আগে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ঘড়ির কাঁটায় ঢং ঢং করে 5টার ঘন্টা পড়ল। এই তো 5টা বেজে গেছে। না না, এবার তো বাইরে হাঁটতে বেরোতে হবে। যাই যাই। হারাধন কাকার অভ্যাস মতো হাঁটতে যাওয়ার জন্য বাইরে বের হয়। এ কি কাণ্ড! এরকম তো কখনো হয়নি। বাইরে যে মধ্যরাতের মতো অন্ধকার, এ কি করে সম্ভব? অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে হারাধন কাকা। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই পলাশপুর গ্রামের দুজন সবজি ব্যবসায়ী শ্যামল আর রামু দুজনে ভোরে শহরে সবজি কিনতে যায়। তারা গরুর গাড়িতে করে বেরিয়ে পড়েছে এই ঘুটঘুটে অন্ধকারে। অন্ধকারে তারা এগিয়ে চলেছে, কিন্তু আশ্চর্য ব্যাপার, কতক্ষণ ধরে গরুর গাড়ি চালিয়েও তারা গ্রাম ছাড়িয়ে শহরের রাস্তায় কিছুতেই পৌঁছাতে পারছে না। তারা যেন একটা গোলক ধাঁধার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা যতই এগিয়ে যায়, কিন্তু আবার সেই একই রাস্তায় যেন তারা বারবার ফিরে আসে। আরে ওই রামু, একটু জোরে চালা, এখনো তো গ্রামের রাস্তায় শেষ হলো না। সবজি আনতে হবে, গ্রামের প্রত্যেকের ঘরে সবজিতে পোকা লেগে গেছি। এবার যদি ভালো সবজি না দিই তাহলে গ্রামবাসীরা আমাদের খুব মারবে। চল চল, তাড়াতাড়ি চল। রামু ভয়ে ভয়ে শ্যামলের দিকে তাকালো। এই শ্যামল, আমি তো ঠিকই গাড়ি চালাচ্ছি, কিন্তু আমাদের গ্রামের রাস্তা শেষ হয়ে বড় রাস্তা তো কিছুতেই আসছে না। বারবার যেন মনে হচ্ছে একই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। কেন রে, খেয়ে আছিস নাকি তুই? দাঁড়া, আমি গাড়ি চালাচ্ছি, তুই ভেতরে এসে বস। এই বলে শ্যামল গরুর গাড়ির ছোঁয়ের ভেতর থেকে বাইরেটা ভালোভাবে দেখে। আরে এতক্ষণ তো ভোর হয়ে যাওয়ার কথা, কিন্তু এ কি কাণ্ড! হ্যাঁ, চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে আছে। এতক্ষণে ব্যাপারটা তারা লক্ষ্য করে। এতক্ষণে তো ভোর হয়ে যাওয়ার কথা, কিন্তু চারিদিকে কুজ্ঝুটি অন্ধকার। এই কি করে সম্ভব? এমন সময় তারা লক্ষ্য করে
কারা যেন দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক তাদেরই মতো পোশাক পরে। ও ভাই, কোথায় যাচ্ছ? এই ওরা দেখ আমাদের মতো পোশাক পরে রয়েছে। কে বলতো? পেছন থেকে তো ঠিক চিনতেই পারছি না। রামু গাড়িটা থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ তোমরা? গাড়িতে উঠে এসো, ছেড়ে দেবো তোমাদের। লোক দুটো রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। তারপর ধীরে ধীরে যখন মুখটা তাদের দিকে ফেরালো, শ্যামল আর রামু ভয়ে আটকে উঠল। এ কি দেখছে তারা? তাদের সামনে যে দুজন দাঁড়িয়ে আছে তারা হুবহু একদম তাদের মতোই দেখতে, ঠিক যেন শ্যামল আর রামু। এ ভাই, এসব কি হচ্ছে? সবাই শাস্তি পাবে, সবাই শাস্তি পাবে। ভয়ে থরথর করে কাঁপতে থাকে তারা, আর কিছুই বলতে পারে না। এরপর তারা দেখে ওই লোক দুটো গরুর গাড়িতে উঠে পড়ছে। আমাদের এখান থেকে পালাতে হবে রামু, আমাদের এখান থেকে পালাতে হবে। শ্যামল আর রামু ভয়েতে সেখান থেকে দৌড় দেয় তারা। তাই পালাবে? কোথায়? তখন থেকে রাস্তায় চলেছ, কিন্তু গন্তব্যস্থলে যেতে পেরেছ? পেছনের দিক থেকে তারা শুনতে পায় একটা পৈশাচিক হাসি, কিন্তু তার উপরে তারা আবার লক্ষ্য করে তারা দৌড়েই যাচ্ছে তো দৌড়েই যাচ্ছে। কোনো মতেই তারা এই গ্রাম থেকে বেরোতে পারছে না। গ্রামের সব রাস্তা যেন ফুরিয়ে গেছে। তারা বারবার ওই গরুর গাড়ির সামনে এসে উপস্থিত হচ্ছে, আবার দৌড়াচ্ছে। এদিকে হারাধন কাকা মনস্থির করে, আর তো এইভাবে ঘরে বসে থাকা যায় না। ঘড়িতে এখন 6টা বাজে, কিন্তু আমাদের গ্রামটা ঘুটঘুটে অন্ধকার, সূর্যের দেখা নেই। এই কিরকম বিপদ এসে পড়লো আমাদের গ্রামে। সত্যিই তো 6টা বাজতে যায়, এখনো চারিদিক যেন মধ্যরাতের মতো অন্ধকার। হারাধন কাকা তার ঘর থেকে একটা হ্যারিকেন নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে হারাধন কাকা দেখে রাস্তায় একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। গরুর গাড়ি? মনে হয় রামু আর শ্যামলের গাড়ি। কিন্তু দূর থেকে কারা যেন ছুটে আসছে। শ্যামল আর রামু এতক্ষণ ছুটছিল, তারা হারাধন কাকাকে দেখতে পেয়ে একটু স্বস্তি অনুভব করে। তারা দৌড়ে চলে আসে তার কাছে। হারাধন কাকা, হারাধন কাকা, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। এই গ্রামের পথ শেষ হচ্ছে না। রামু আর শ্যামল ওদের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনাই খুলে বলে। তখন আস্তে আস্তে হ্যারিকেন নিয়ে হারাধন কাকা গরুর গাড়ির দিকে এগিয়ে যায়। ভেতরটা ভালো করে দেখে, কিন্তু না, গরুর গাড়িতে কেউ নেই। আমার কথা বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথা। আরে আরে বাবা, বিশ্বাস করছি, বিশ্বাস করছি। চল এখন আমার বাড়ি চল, বাড়িতে বসে কথা বলা যাবে।
সেই মতো হারাধন কাকা রামু আর শ্যামলকে নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় রতন একটা কোদাল কাঁধে নিয়ে বাচ্চাটাকে মাটিতে পুঁতে দেওয়ার জন্য বেরিয়েছে। তার পেছনে পেছনে আসছে দাইমা, তার কোলেই মরা বাচ্চাটা। হ্যাঁ রে রতন, এতক্ষণে তো সকাল হয়ে যাওয়ার কথা, এখনো এত অন্ধকার যে। তা আমি কি করে জানবো বলো তো? এই তাড়াতাড়ি চলো। রতনের মাথা একেবারে খারাপ হয়ে আছে। একে তো সন্ধ্যাবেলা সে যা দেখেছে তা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তারপরে ঘরে এসে এমন একটা ঘটনা শুনল, সেটাও সে মোটেই মেনে নিতে পারছে না। এইবারে সে ভেবেছিল তার আশাটা পূরণ হবে, কিন্তু সেটাও হলো না। কিছুক্ষণ যাওয়ার পর তারা এসে উপস্থিত হলো একটা গাছের তলায়। তুমি এখানে দাঁড়াও, আমি তাড়াতাড়ি গর্তটা খুঁড়ে নিই। এবার রতন মাটি কোপাতে শুরু করলো। কিছুটা দূরে দাইমা ছোট্ট মরা শিশুটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় দাইমা বুঝতে পারে তার কাঁধের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে। একটা শান্ত শীতল নিঃশ্বাস। দাইমা ভয়ে ভয়ে পেছন ঘুরে তাকালো। সে দেখল একটা বাচ্চা সেখানে দাঁড়িয়ে আছে। দাইমা সেই দিকে এক পা করে এগিয়ে গেল। সেই অদ্ভুত দেখতে বাচ্চাটা এবার দাইমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। বাচ্চাটা হেসেই চলেছে। এই, তুই কাদের বাচ্চা? এখানে তুই কি করছিস? হ্যাঁ, যা যা এখান থেকে বলছি। দাইমা এবার প্রচন্ড রেগে গেল। দাইমা জানে এই বাচ্চাটাকে এখান থেকে না তাড়াতে পারলে সেটা মোটেও ভালো হবে না। যা যা বলছি, যা। বলতে বলতে দাইমা বাচ্চাটার একদম কাছে চলে যায়। এমন সময় দাইমা লক্ষ্য করে এই বাচ্চাটা তো ঠিক বাচ্চার মতো নয়, কেমন অদ্ভুত ধরনের দেখতে এটা। দেখলে যেন সারা শরীর হিম হয়ে আসে। দাইমা বলে উঠল, যা যা বলছি, যা। দাইমা তাকে তাড়িয়ে দিতে লাগলো, কিন্তু এমন সময় বাচ্চাটা হঠাৎ বলে উঠল, কিরে, আবার একটা প্রাণ নিয়ে নিলি? তোর বড় প্রাণ নেওয়ার শখ, তাই না? হ্যাঁ? এটা বলেই বাচ্চাটা দাইমার ওপর লাফিয়ে পড়ল। ভয়ে পেছনে যেতে গিয়ে দাইমা মাটিতে পড়ে গেল। বাচ্চাটা তার ধারালো দাঁত দিয়ে দাইমার গলায় একটা কামড় বসালো সজোরে। দাইমা চিৎকার করতে যেতেই বাচ্চারা তার লম্বা লম্বা হাত দিয়ে দাইমার গলা টিপে ধরে। দাইমা ধীরে ধীরে দম আটকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রতন ঘটনাটার কিছুই টের পায়নি। সে একটা বড় গর্ত খুলে ফেলেছে। তার কাজ শেষ হলে সে কোদালটা পাশে রেখে বলে, কি জ্বালাতন রে বাবা, আর কতদিন যে অপেক্ষা করতে হবে।
ভগবানই জানেন। হয়ে গেছে। দাও কোথায় মা, ওটাকে আমাকে দাও। এই নর্দমার কীটটাকে এখানেই ফেলে মাটি চাপা দিয়ে দিই। এই বলে রতন হাত বাড়িয়ে দেয়, কিন্তু রতন কোনো উত্তরই পায় না। অবাক হয়ে রতন পেছনে ফিরে তাকায়। কোথায় দাইমা? এখানে তো কেউ নেই। কি আশ্চর্য, দাইমা বাচ্চাটাকে নিয়ে গেল কোথায়? এটাই আপন মনে চিন্তা করতে লাগলো রতন। হঠাৎ তার পেছন থেকে একটা শব্দ। কিরে, তুই আমাকে খুঁজছিস? রতন সাথে সাথে পেছনে ঘুরে তাকিয়ে দেখে সেখানে দাইমা দাঁড়িয়ে। রতন বলে, এই তুমি কোথায় চলে গিয়েছিলে? দাও দাও, ওটাকে দাও তো। দাইমা হাত বাড়িয়ে বাচ্চাটাকে দেয়, কিন্তু দাইমার হাত দুটো দেখে রতন চমকে ওঠে। এটা কোনো মতেই মানুষের হাত হতে পারে না। এত বীভৎস কোনো মানুষের হাত হয় না। রতনের মনের সন্দেহটা দাইমা যেন বুঝে গেছে। সে খিলখিল করে হেসে ওঠে। কিরে, আমাকে দেখে চিনতে পারিস রে বুঝি? আগের বারও তো তুই এইভাবেই মাটি দিয়েছিলিস। তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এরপর দাইমা রতনের গলা টিপতে যায়, কিন্তু তার হাত রতনের গলায় স্পর্শ হতেই সে দূরে ছিটকে পড়ে। সাথে সাথে রতন দৌড়াতে গিয়েও থমকে দাঁড়ায়। সে যেন কোনো অদৃশ্য বল পেয়েছে। সে বলে, কি করবি, কি করবি তুই? তুই আমার কিছুই করতে পারবি না। যতক্ষণ আমার কাছে এই তাবিজ আছে ততক্ষণ তুই আমার কিছুই করতে পারবি না। রতন বিজয়ের হাসি হাসতে থাকে। দাইমার বেশে ওই অশরীরী আত্মা এবার অদৃশ্য হলো। রামু আর শ্যামল হারাধন কাকার বাড়িতে বসে। তারা সবাই বেশ চিন্তিত। কি যে ঘটে চলেছে তাদের গ্রামে, তার কারণ সবাইয়েরই অজানা। হারাধন কাকা বলল, ঘড়িতে এখন 6টা বাজে, কিন্তু আমাদের গ্রামটা ঘুটঘুটে অন্ধকার। সূর্যের দেখা নেই। এ কি রকম বিপদ এসে পড়লো আমাদের গ্রামে। কিন্তু এসব কি হচ্ছে আমাদের গ্রামে? এর থেকে মুক্তি পাবো কি করে? না না শ্যামল, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কি যে হচ্ছে তা ভগবানই জানে। তারা তিনজনে কথা বলছিল, তখন প্রতিবেশীদের বাড়ি থেকেও সবাই হ্যারিকেন হাতে বেরিয়ে পড়ে রাস্তায়। রবি আর রূপাও এসে উপস্থিত হয়েছে। এদিক ওদিক ভালো করে দেখছে তারা। ভয়ে আতঙ্কে তারা একেবারে সিঁটিয়ে গেছে। হ্যারিকেন হাতে এদিক ওদিক ভালো করে দেখছে, আর এসবের কারণ খোঁজার চেষ্টা করছে তারা। কি হলো বলো তো? আকাশে কোনো তারা নেই, চারদিকটা অন্ধকার। কি জানি কি হয়েছে। তবে চলো, খুড়োর কাছে চলো। তারপর সকলে মিলে হারাধন কাকার বাড়িতে এসেই উপস্থিত হলো। কাকা,
এ কি বিপদ ঘনিয়ে এলো গো আমাদের গ্রামে? আচ্ছা, আজ কি কোনো গ্রহণ আছে? মানে সূর্যগ্রহণ এরকম কিছু? হারাধন কাকা গাঁট কুললেন। তারপর কি সব গণনা করে ভেবে চিনতে মাথা নেড়ে বললেন, না না, একদম না। তাহলে কি বলুন তো, এখন এরকম রাত হয়ে আছে কেন? আমাদের একবার রাস্তা ধরে চারিদিকটা ঘুরে দেখা উচিত। তোমরা তোমরা ঠিকই বলেছ। চলো চলো, বাইরে বেরিয়ে একটু দেখা যাক। তাই করা হলো। সকলে মিলে হ্যারিকেন হাতে আর একটা লম্বা লাঠি নিয়ে হাঁটতে শুরু করলো। অনেকক্ষণ থেকেই হেঁটে যাচ্ছে তারা, কিন্তু গ্রামের বাইরে তারা বেরোতেই পারল না। বারবার তারা ওই গাছতলাতে এসেই উপস্থিত হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! আমাদের সাথেই এটা হয়েছে। কেন হচ্ছে আমাদের সাথে এটা? না না শ্যামল, বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কি যে হচ্ছে তা ভগবানই জানে। সবাই এইসব দেখে খুব ভয় পেয়ে যায়। এ কোথায় ফেসে গেছে তারা? এখান থেকে কি তারা কোনো দিন বেরোতে পারবে না? যারা ঘরে বসে আছে তারাও আতঙ্কে রয়েছে। এ কি রকম আশ্চর্য ব্যাপার! সূর্য যে উঠছেই না। এত বেলা হয়ে গেল, তাও যে সূর্যের দেখাই নেই। তার উপর কেউ বড় রাস্তার কাছে যেতেই পারছে না। তার মানে কেউ শহরে যেতেই পারবে না। হারাধন কাকারা এই সবই আলোচনা করছিল একটা গাছতলায় দাঁড়িয়ে। হঠাৎ তারা লক্ষ্য করে রতন আসছে। আরে আরে রতন, কোথা থেকে আসছিস রে? রতন এবার থমকে দাঁড়িয়ে যায়। এই যে আমি শহর থেকে বাড়ি ফিরছি। হ্যাঁ, বলিস কি? গ্রামের লোকেরা কেউ শহরের রাস্তা খুঁজে পাচ্ছে না, আর তুই শহর থেকে ফিরছিস? হ্যাঁ, কি করে? কই কই, চল তো চল তো দেখি, হ্যাঁ, শহরের রাস্তা পাওয়া যায় কিনা। চল চল চল। কেন তোমরা আমার সাথে আসবে কেন? এমনিতেই কম সমস্যা নাকি? সকাল থেকে সূর্য ওঠেনি, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাই। কি ব্যাপার বলতো? হ্যাঁ, তুই এত আবার রেগে যাচ্ছিস কেন? রাখবো কেন আমি? এমনিতেই যা অবস্থা, আমি সবাইকে বলবো বাড়ি থেকে চুপচাপ বসে থাকো। আমি বাড়ি চললাম। রতন কথাটা এড়িয়ে তার ঘরের দিকে চলে যায়। রাস্তায় রাস্তায় ঘুরেই বা কি হবে? চলো যে যার ঘরে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, মরতে হলে যে যার বাসবিটিতেই মরবো। চলো চলো। তাই করা হলো। সবাই যে যার বাড়ি ফিরে গেল। হারাধন কাকাও এক রাস দুশ্চিন্তা নিয়ে নিজের ঘরে ফিরে এলো। 12টা বেজে গেছে। গ্রামের কারো বাড়িতে রান্না হয়নি। রান্না হবে কি করে? সবজি কাটলে সেটা থেকে গল গল করে পোকা বেরোচ্ছে। ভাত বসালে সেটা পুড়ে যাচ্ছে। এ যেন এক অদ্ভুত পৈশাচিক অভিশাপ। গ্রামের লোকেদের কেউ যেন আটকে রেখে না খাইয়ে মারবে। রূপা ঘরে অন্যমনস্কভাবে বসেছিল। হঠাৎ সে শুনতে পায় একটা বাচ্চার কান্নার শব্দ।
কাদের বাচ্চা এত রাতে কাঁদে? ঘরের বাইরে বেরোতেই রূপা বাচ্চাটাকে দেখে চমকে যায়। তার উঠানে দাঁড়িয়ে একটা অদ্ভুত দেখতে বাচ্চা। তবে সেটাকে বাচ্চা বলা ঠিক হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কি অদ্ভুত আর পৈশাচিক দেখতে তাকে! ভয়ে চিৎকার করে ওঠে রূপা। তার চিৎকার শুনে রবি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে? কি হয়েছে রূপা? কি হয়েছে? ওই দেখো, ওই দেখো। রূপা ভয়ে হাত দিয়ে বাচ্চাটাকে দেখিয়ে দুপা পিছিয়ে আসে। এবার রবিও তাকে দেখে চমকে যায়। ওরে বাবা, এটা এটা কি? এটা কে? কে এটা? কিন্তু তখনই হঠাৎ করে বাচ্চাটা লাফিয়ে পড়ে রবির ওপর। তার সরু সরু দুটো হাত দিয়ে রবির গলা টিপে ধরে। কে কোথায় আছো? কে কোথায় আছো? বাঁচাও! রূপা চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। আরাধন কাকা আর আরো কয়েকজন চিৎকারটা শুনেছে। তারা দৌড়ে আসে রবির বাড়িতে। তাদের কেউ কেউ লাঠি নিয়ে এসেছে, কিন্তু তারা এসে যেটা দেখলো তাতে তাদেরও হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। এ কি পৈশাচিক কাণ্ড হচ্ছে এখানে! সবাইকে এক জায়গায় দেখে বাচ্চাটা রবিকে ছেড়ে দেয়। উঠে দাঁড়িয়ে পড়ে সে। আরাধন কাকা এবার প্রশ্ন করে, কে? কে তুই? তখন বাচ্চাটা আরাধন কাকার দিকে এগিয়ে আসে। কি চাই তোর এই গ্রামে? প্রতিশোধ চাই আমার, প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার মৃত্যুর প্রতিশোধ, আমার খুনের প্রতিশোধ। মেরেছে? কে মেরেছে তোকে? কে মেরেছে তোকে? আমার বাবা। তোর বাবা? মানে? রতনলাল, রতনলাল সরকার আমার বাবা। আমাকে আর আমার মাকে ওই পাপীটা খুন করেছে। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। কি বলছিস? এই পুরো ব্যাপারটা খুলে বল তো। অত জেনে লাভ নেই, তবে শুনে রাখ, তোরা ওই রতনলালকে মেরে ফেল। ওকে না মারলে তোরাও বাঁচবি না, সবাই মরবি, তোরা সবাই মরবি। তুই সকলকে মারতে পারছিস, আর আর ওকে মারতে পারছিস না? ওই শয়তান তান্ত্রিক রতনলালকে একটা তাবিজ দিয়েছিল, সেটাও পড়ে আছে বলেই ওকে আমি ছুঁতেও পারছি না। না হলে তো কবেই আমি ওকে মেরে ফেলতাম। তবে মনে রাখিস, ওর মৃত্যুই তোদের জীবন দান। এসবও কি বলে গেল? কেনই বা বলে গেল? সে যাই হোক, কিন্তু ওই রতনের এখন কি হবে? সব ব্যাপারটা না জেনে কিছু তো করাও ঠিক হবে না খুড়ো। তাহলে চলো ওকে গিয়ে ব্যাপারটা জিজ্ঞাসা করা হোক। রূপামা ঠিক কথাই বলেছে। চলো সবাই ওই রতনের বাড়ি, ব্যাটাকে পেঁতে জিজ্ঞাসা করব কে ওই মেয়েকে মেরেছে। সেই মতো সবাই মিলে চলল রতনের বাড়ি। রতনের বাড়িতে গিয়ে সবাই দেখল রতন বিছানায় শুয়ে নিদ্রা যাচ্ছে। রামু গিয়ে তাকে ডাকতে শুরু করলো। রতন, রতন, এই
তুই বাইরে বেরিয়ে আয়। কিছুক্ষণ পর দরজা খুলে হাই তুলতে তুলতে বেরিয়ে এলো রতন। কি ব্যাপার গো, গোটা গ্রাম যে একবারে আমার বাড়িতে এসে হাজির, কি ব্যাপার? বাইরে বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। ও আচ্ছা, দাঁড়াও, আমি আসছি। বলো, কি বলবে? আমরা জানতে পেরেছি প্রতিমা বৌদিকে তুমিই মেরেছো, ও কোথাও পালিয়ে যায়নি। জি রতন, জি, তুই এইরকম কাজ করতে পারলি? আজ তোর জন্য গোটা গ্রাম বিপদে। আরে আরে, সূর্য উঠছে না বলে কি তোমাদের সকলের নেশা হয়ে গেল নাকি? আশেপাশের গ্রামের লোকজন আমার চরিত্র ধুয়ে জল খায়, কার নামে কি বলছি একবার ভেবে দেখেছো? রতন, একদম মিথ্যে কথা বলবি না। যে কথা বলেছে সে মিথ্যে কথা বলতেই পারে না। তা তোমাদের ইচ্ছা, বিশ্বাস করো আর চাই না করো। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। হারাধন খুড়ো, ব্যাটাকে ছেড়ে দিলে হবে না, এটা এটা আমাদের জীবন মরণের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। বাঁধো বাঁধো ব্যাটাকে, ওই খুঁটিতে বাঁধো। সেই মতো সবাই মিলে রতনকে একটা খুঁটির সাথে বেঁধে ফেলে। রতন রাগে ফোঁস ফোঁস করতে করতে বলে, এই 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 এই, তোরা কিন্তু ঠিক করছিস না, তোরা কিন্তু ঠিক করছিস না। শহরের বড় বড় বাবুদের সাথে আমার কিন্তু ওঠা বসা, তোরা আমাকে ঠিক করছিস না। ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। তোদের আমি কাউকে ছাড়বো না, তোদের কাউকে না। ছেড়ে দে আমায় বলছি, ছেড়ে দে। সে না হয় পরে দেখা যাবে, কিন্তু তুই এখন সত্যি করে বল তো, প্রতিমাকে কে মেরেছিল? সেই আবার এক কথা, আমি তো বললাম মেয়েটা কার সাথে পালিয়ে গিয়েছিল, তাই তো আমি আবার বিয়ে করলাম। এমন সময় শুরু হয় একটা ঝোড়ো হাওয়া। চারিদিক থেকে কারা যেন জায়গাটাকে ঘিরে ফেলছে। একটা পৈশাচিক পরিবেশ তৈরি হয় সেখানে। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে একটা নারী মূর্তির আবির্ভাব ঘটেছে, তার সাথে একটা ছোট্ট বাচ্চা। নারী মূর্তিটাকে দেখেই সবাই চিনতে পারে এই প্রতিমার আত্মা। তাদেরকে দেখে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, তারা সবাই এক জায়গায় চলে আসে। ছি ছি, এত বড় কলঙ্ক তুমি আমায় দিতে পারলে? তোমার সংসারের জন্য কি করিনি আমি? তবে শুনুন সবাই, সত্যটা শুনুন, সত্যটা সবার জানার দরকার, শুনুন। প্রতিমা বলতে শুরু করে, শোনো বৌমা, আমার কিন্তু খুব তাড়াতাড়ি একটা খুশির খবর চাই। তবে আমার কিন্তু একটা পুত্র সন্তানই চাই, সেই হবে এই বংশের উত্তরাধিকারী। বলছি বৌমা, অনেক দিন তো হয়ে গেল, কোনো খুশির খবর এখনো তো এলো না। বলছি বৌমা, সন্ধ্যায় তোমায় এক জায়গায় নিয়ে যাব, তৈরি থেকো। বাবা, এটা আমার বৌমা, অনেক দিন বিয়ে হয়েছে, কোনো সন্তান হচ্ছে না, আপনি কিছু একটা। আমি জানি তোর মনের ইচ্ছে, আমি জানি।
তোর পুত্র সন্তান চাই, তাই তো? এই নে, প্রতি অমাবস্যায় তোর বৌমাকে এটা খালি পেটে খাইয়ে দিবি। ভগবান তোর মনোবাসনা পূরণ করুক। যা, চলে যা, যা। গিন্নিমা, বৌদিমণি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। মেয়ে মেয়ে হয়েছে? যা যা, ওকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যা। মা, আমি ওই কন্যা সন্তানের মুখও দেখতে চাই না। তুমি কি করবে করো। শোন, তুই যা, ওই বাচ্চার মুখ বন্ধ করে দে। দাদাবাবু, বৌদিমণি আবার। থাক থাক, বলতে হবে না। যা, গলা টিপে শেষ করে দে। আমার পুত্র সন্তানই চাই, পুত্র সন্তান। দাইমা, আমার বাচ্চা কই? আমার কোলে দাও। ও ভালো আছে তো দাইমা? ও ভালো আছে তো? কাঁদিস নে মা, তুই আবার মরা বাচ্চার জন্ম দিয়েছিস। না, দাদাবাবু, বৌদিমণি এবারও যদি কন্যা সন্তানের জন্ম দেয়। এই এই, এমন অশুভ কথা বলিস না, বলিস না, বুঝলি? আর যদিও ও আগের মতো কন্যা সন্তানের জন্ম দেয়, তবে আগের গুলোর সাথে যা করেছিলি সেইভাবে ওদেরও চুপ করিয়ে দিবি, বুঝলি? ঠিক আছে, তাই হবে। দাদাবাবু, আবারও মেয়ে হয়েছে। এই এই, আমি ওর কান্না সহ্য করতে পারছি না। এই যা 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 যা, ওর কান্না চিরতরে চুপ করিয়ে দে। কাকে চুপ করাবে তুমি? আর মা, আপনি তো মেয়ে হয়ে এমনটা করেন কি করে? আমি আমার মেয়েকে নিয়ে চললাম এ ঘর থেকে। আর যাওয়ার সময় গ্রামের সকলকে জানিয়ে দেব আপনাদের আসল রূপ। রতন, ওকে ধর বাবা, ওকে ধর। দরকার হয় ওর মুখ বন্ধ করে দে। আমি আবার নতুন বৌমা আনবো। আমার কিন্তু পুত্র সন্তানই চাই। তুই যা যা যা, ওকে থামা। ভয়ে কাঁপতে কাঁপতে রতন বলে, এই এই, আমার তাবিজ কিন্তু কেউ খুলবে না। আমার একটা নতুন বউ আছে, আমি মারা গেলে তার কি হবে বলো তো? তাকে কে দেখবে? ছি রতন, ছি। এই তোর মতো নর পিশাচের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নারী সন্তান কি সন্তান নয় রতন? তুমি এভাবে ওদের মেরে ফেলেছো। ভেবে দেখেছো রতন, এই নারী যদি না থাকতো তুমি এই পৃথিবীতে আসতে পারতে? হায় 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 হায়।
এত বড় পাপ কাজটা তুই করতে পারলি রতন? আমাদের গ্রামে যে এত বড় পাপ হয়েছে সেটা ভাবলেই আমার কষ্ট হচ্ছে। এই রতন, তো নতুন বউটা কোথায়? এখন তো তাকে দেখতে পাচ্ছি না কোথাও। ও, তাকে তো আমি বাপের বাড়ি রেখে এসেছি। ঝোড়ো হাওয়াটা যেন রতনের কথার সাথে সাথে দ্বিগুণ বৃদ্ধি পেল। রতনের পেছনেই আবির্ভাব হলো আর এক নারী মূর্তির। তাকে দেখেই সবাই আঁতকে উঠল। এ যে রতনের দ্বিতীয় স্ত্রী, তার মানে রতন একেও মেরে ফেলেছে। সবাই রাগে ঘৃণায় রতনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, আপনারা ওর হাতের তাবিজটা খুলে দিন। আমাদের প্রতিশোধ আমরা নিয়ে নেব। সেই মতো হারাধন কাকা শ্যামলকে কাজটা করতে বলল। শ্যামল এগিয়ে যেতে লাগলো রতনের দিকে। এই না না না, কেউ আমার কাছে আসবি না, কেউ না। তোদের কত টাকা লাগবে বল, বল তোদের যা টাকা লাগে আমি সব দেবো। কেউ আমার কাছে আসবি না, না না না, আসবি না। শ্যামল তার কোনো কথা শুনল না। রতনের কাছে গিয়ে এক ছটকায় তার হাত থেকে তাবিজটা ছিঁড়ে ফেলল। তারপর ফিরে এলো হারাধন কাকার কাছে, আর সাথে সাথে তিনজন ছায়ামূর্তি রতনের ওপর ঝাঁপিয়ে পড়ল। একটা কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিক। আর রতনের সে কি বিকট আর্তনাদ! আকাশ বাতাস কম্পিত হয়ে বধ হলো এক শয়তানের। ভোরবেলা আবার সূর্য উঠল। প্রাণবন্ত এই গ্রাম আবার তার সৌন্দর্য ফিরে পেল। তারপর থেকে গ্রামবাসীদের মনে নারীদের ওপর সম্মান আরো বেড়ে গেল। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।